দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাখাওয়াত হোসেন। আর আলোচনায় অতিথি হিসেবে যুক্ত হয়েছেন নাগরিক টিভির চিফ রিপোর্টার রাশেদুল কাদির। রাশেদুল কাদির, আপনাকে স্বাগত। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে সাধারণত কথা বলে থাকি সমসাময়িক ইস্যু নিয়ে। এই মুহূর্তে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আলোচিত কি ইস্যু, তার মধ্যে ভারতের যে ককরোচ পার্টির আন্দোলন সেটি তো আছেই, কিন্তু সব ছাপিয়ে আমরা যদি আলোচনার সবচেয়ে বেশি বিষয়বস্তু সেটি হলো যে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, সেটি সবচেয়ে আলোচনার সবচেয়ে বড় ইস্যু এখন সবার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায়। সেই সাথে আরেকটা ইস্যু, সেটা হলো যে শাহাবুদ্দিন, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব কেন পদত্যাগ করলেন? উনি কি কোনো চাপে পদত্যাগ করেছেন, নাকি উনি শারীরিক অসুস্থতার জন্য আসলে পদত্যাগ করেছেন? যদিও আপনারা দেখেছেন যে উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেখানে লেখা ছিল যে শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ট্রল হচ্ছে, আপনারা যদি নিশ্চয়ই দেখবেন, সেখানে তার পদত্যাগপত্রে 16টি বানান ভুল। আসলে কি অসুস্থ হওয়ার কারণে এই বানানগুলো ভুল হলো? আসলে কি কারা এই বানানগুলো ভুল করলো সেটা বিষয় না, আমরা একটু কথা বলতে চাই রাশেদুল কাদির আপনার কাছ থেকে প্রথমে, যে একটু ছোট করে প্রথমে জানতে চাই যে আসলে কেন পদত্যাগ করলেন বর্তমান সাবেক রাষ্ট্রপতি, সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন? দেখুন, সদ্য রাষ্ট্রপতিকে নিয়ে অনেক আলোচনা। 5 আগস্টের পর থেকে তাকে হটানোর জন্য তখনকার যে গণ অভ্যুত্থানে যারা ছিলেন নেতা বা যারা গণ অভ্যুত্থান করেছিলেন তাকে হটানোর জন্য অনেক আন্দোলন করেছিলেন। বিভিন্ন কারণ দেখে তাকে রাখা হয়েছিল। পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর কিন্তু উনি এতদিন ছিলেন, তাকে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়নি যে তুমি চলে যাও, বা এ ধরনের কোনো খবরও আসেনি, আমরা পাইনি। হঠাৎ করেই তাকে তার চলে যাওয়ার বিষয়টা একটা গুঞ্জন ওঠে, 2-1 দিন আলোচনা চলে, 2 দিন আলোচনার পর কালকে সে পদত্যাগ করে। তো সে যেটা দেখিয়েছে যে আসলে সে কোনো চাপে না, সরকারের কোনো চাপে না, সে নিজ ইচ্ছায় সে চলে যাচ্ছে, অসুস্থতার কারণ দেখে চলে যাচ্ছে। মূলত তার এখন যে পদত্যাগটা যেটা, সেটা মূলত এই কারণকেই সবাই জানছে আর কি। কিন্তু অনেকেই বলেন যে উনি সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে লন্ডন সফরে গেছিলেন চিকিৎসার জন্য। সেই সময়টায় অনেকেই বলছেন, গণমাধ্যমে আসে, সোশ্যাল মিডিয়াতেও চাওয়া হয়েছে যে তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে বলেছেন যে পদত্যাগ করতে। আবার উনি একজন সাংবাদিকের ফোনের জবাবে বলেছেন যে বর্তমান সরকারের কোনো চাপ আছে কিনা। উনি বলেছেন যে চাপ তো কিছুটা থাকবেই। আপনার কি মনে হয় যে ওই চাপ নাকি এই চাপ, কোন চাপে আসলে উনি এই সিদ্ধান্ত নিলেন? দেখুন, উনি যখন বিদেশ সফরে ছিলেন তখন উনি সাবেক প্রধান যিনি ছিলেন তার সঙ্গে উনি ফোনে কথা বলেছেন কি না এ ধরনের কোনো প্রমাণ নেই। এটা সরকার প্রমাণ করতে পারলে হয়তো বোঝা যেত যে তাকে একটা চাপে ফেলানো হয়েছে, কিন্তু ওইখান থেকে আসার পরেই যেহেতু পদত্যাগের গুঞ্জনটা বেশি ওঠে, সে কারণে হয়তো ওই বিষয়টাই আলোচনায় চলে আসে ওই বিষয়টি। কিন্তু সেটা তো প্রুভ করতে হবে, সেটা প্রমাণ করতে হবে। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে তাকে সরকারের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়নি, সে অসুস্থজনিত কারণে চলে যাচ্ছে। যদিও খবর বেরিয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে আসছে, তবে কিন্তু গণমাধ্যমে বা এই খবরটা কিন্তু ফলাও করে আসেনি। 2-4টে জায়গায় আসছে, কিন্তু আসেনি। এটা প্রুফ হতে হবে। প্রুফ না হওয়া পর্যন্ত, অর্থাৎ এর যে সত্যতা, সেই সত্যতাটা না আসা পর্যন্ত আমরা বলতে পারি না যে ওই কারণে সরকারের পক্ষ থেকে তাকে চাপ দেওয়া হয়েছে, যার কারণে তিনি সরে যাচ্ছেন। এখানে পররাষ্ট্রমন্ত্রী, আপনি একটু মনে রাখি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওয়াজেদ, উনিও কিন্তু বলেছেন যে এটা তদন্তের বিষয়, আমরা তদন্ত করছি, কিন্তু তাদের সরকারের কাছেও এই বিষয়ে কোনো তথ্য নেই। আপনি নিশ্চয়ই গতকালকে পরশুদিন যে সংবাদ সম্মেলন, সেখানে উনি বলেছেন। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে ওই যে জোরালোভাবে বলা হচ্ছে যে উনি যদি করে থাকেন তাহলে তার সঠিক তথ্য তারা জোগাড় করবেন, তারা তদন্ত করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও তারা বলছেন, অনুরোধ করেছেন তদন্ত করবেন, তদন্ত করার পর তারা ব্যবস্থা নেবেন আর কি, সেই ধরনের কথা সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে। কাজেই এটি আমলে এখন পর্যন্ত সরকার মনে হয় নেয়নি। তারা হয়তো তদন্ত করবে, তদন্ত করার পর হয়তো ব্যবস্থা নেবে। এটা একটা রিউমারও হতে পারে। কিন্তু আমরা যতই বলি, কিন্তু জুলাই আন্দোলন আপনি খেয়াল করে দেখেছেন যে যখন 24-এর গণ অভ্যুত্থানের কথা যখন বলি, যে সেই সময়টা থেকেই শুরু করে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে এক ধরনের অনড় ছিল জুলাই আন্দোলনকারীরা। এটাও আবার জুলাই মাস, এই জুলাই মাসেও আপনি খেয়াল করে দেখবেন যে নানা জায়গায় রাষ্ট্রপতির পদত্যাগ দাবি চেয়ে এক ধরনের ধ্বনি আসছে। জানেন যে 11 দল সহ
নানা কর্মসূচি পালন করছে। সেই চাপটাও কি সরকারের ছিল নাকি, এরকম কি মনে হতে পারে, বা রাষ্ট্রপতির ভিতরে ছিল? দেখুন, ৫ আগস্টের পর থেকেই কিন্তু ১১ দল, বর্তমানে যে জামাতের সঙ্গে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে জোটগতভাবে, তারা কিন্তু বারবারই কিন্তু দাবি করে আসছিল স্বৈরাচারের দোষী হিসাবে তাকে সরিয়ে যেতে, তাকে সরিয়ে দিতে একটা চাপ তখন থেকেই ছিল। কিন্তু এই সরকার আসার পর তারা কিন্তু দীর্ঘদিন ছিল। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ৫ আগস্টের পরে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়নি যে রাষ্ট্রপতিকে সরে যেতে হবে, বা তারা কিন্তু বারবার বলছে যে রাষ্ট্রপতি থাকতে হবে, নাহলে সাংবিধানিক যে সংকট সেটি তৈরি হবে। তো যার কারণে মনে হয় না যে ১১ দলের যে তারা যে আন্দোলন করছে বা তারা যে বলছে যে রাষ্ট্রপতিকে সরে যেতে হবে, এইটা মনে হচ্ছে না মুখ্য কারণ। কারণ আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপি কিন্তু ক্ষমতার আসার পর থেকে রাষ্ট্রপতির উপর কিন্তু তেমন চাপ তৈরি করেনি যে তোমাকে চলে যেতে হবে, থাকো বা না থাকো, এ ধরনের কোনো প্রস্তাব তাকে দেয়নি। সে হঠাৎ করেই সে চলে যাচ্ছে। এখন সেটা হতে পারে শারীরিক অসুস্থতা, বা তদন্ত সাপেক্ষে সরকার যখন প্রকাশ করবে যে সে কোনো কিছু করেছে, তখন হয়তো বোঝা যাবে যে আসলে জিনিসটা কি। এখন এই যখন আমরা এই প্রক্রিয়ার কথা বলছি, সেই সময়টা আরেকটা প্রশ্ন আসছে। উনি যেহেতু পদত্যাগ করেছেন, উনি উঠবেন সম্ভবত গুলশানের বাসায়, এরকমই নানা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় আছেন। আপনি জানেন যে একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে উনি হলো সর্বোচ্চ প্রোটোকল পায়, সেটা হলো একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদায় প্রোটোকল পায়। এই জায়গায় কিন্তু এই যে জুলাই আন্দোলনকারী যারা আছেন, সেই সাথে অনেকেই বলছেন যে সাবেক রাষ্ট্রপতিকে তাকে আইনের আওতায় আনা উচিত। আপনার কি মনে হয় যে বিএনপি কি তাকে আইনের আওতায় আনবে, নাকি তাকে দোষর হিসেবে চিহ্নিত করে, নাকি মনে হয় যে না, সে স্বাভাবিক জীবনে ফিরে যাবে? দেখুন, এটি রাজনৈতিক আলোচনা। আসলে বিএনপি কি করবে সেটা আমরা এতদিনও বুঝতে পারিনি। তারা এই রাষ্ট্রপতির উপরে কোনো চাপও তৈরি করেনি। তার অধীনেই তারা শপথ নিয়েছে, তার অধীনে নির্বাচন হয়েছে, তার অধীনেই তারা প্রধানমন্ত্রী শপথ নিয়ে তা দেশ চালাচ্ছে। তো এখন এটা আসলে বলা মুশকিল যে তাকে তারা দোষর হিসাবে আখ্যায়িত করবে না। তবে তারা তো বলছেই যে সে পূর্ববর্তী যে স্বৈরশাসক ছিল বা ফ্যাসিস্ট ছিল তাদের একজন। তো এটা তো সবাই জানে, এটা তো সিদ্ধ কথা যে সে ফ্যাসিস্টদের একজন। এখন সে চলে গেছে, এখন চলে যাওয়ার পর তার অন্যান্য জিনিসগুলো এখন সরকার কি করবে সেটা হয়তো পরবর্তীতে বোঝা যাবে। দীর্ঘদিন বিএনপি ভিটের সাথে যুক্ত আপনি, বিএনপি ভিটের যতজন সিনিয়র সাংবাদিক আছেন, সেই সিনিয়র সাংবাদিকতার সাথে আপনি যুক্ত। আপনার কি মনে হয় যে বিএনপি ভিটের যে সাংবাদিকরা নানা আলোচনায় করছেন, এখন সবার ভিতরে এক ধরনের প্রশ্ন, আপনার ভিতরেও নিশ্চয়ই প্রশ্ন আছে, সাধারণ মানুষও জানতে চায় আসলে এই যে রাষ্ট্রপতি, অনেকেই বলছেন যে একজন নারী রাষ্ট্রপতি আসতেছেন, অনেকেই বলছেন একজন পুরুষ রাষ্ট্রপতি আসছেন, আবার কেউ বলছেন রাজনীতির বাইরে রাষ্ট্রপতি আসছেন। এই যে জিজ্ঞাসাটা, আপনি কি মনে করেন যে আসলে কে আসছেন? দেখুন, রাষ্ট্রপতি কে হচ্ছে বিএনপির, এ নিয়ে বেশি গুঞ্জন চলছে। নাম আসছে বিএনপির সিনিয়র নেতাদের। তো প্রথমে আমি একটু বলে রাখি, নির্বাচনের পরপর যখন বিএনপি ক্ষমতায় আসে, তার পরপরই কিন্তু বিএনপির যে সিনিয়র নেতারা রয়েছেন, যেমন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তারপর নুরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খান, এনারা কিন্তু সামনে ছিলেন এগিয়ে যে রাষ্ট্রপতি পরবর্তীতে কে হচ্ছেন, এনাদের ভেতর থেকে একজন আসবেন। তো এই ধরনের আলোচনা ছিল। তারপর বেশ কয়েক মাস চলে গেল, 5 মাস চলে গেল। তো এরপর রাষ্ট্রপতির পদত্যাগের পর এখন তো অবশ্যই একজনকে 90 দিনের ভিতর রাষ্ট্রপতি দিতে হবে। তো যার কারণে আলোচনাটা এখন আরো তুমুল ভাবে আলোচনাটা হচ্ছে কে হচ্ছেন। তো আমি আজকে মূলত বিএনপির বেশ কিছু নেতার সঙ্গে আমি কথা বলেছি, তাদের সঙ্গে অনেক সময় কথা বলেছি যে কে হচ্ছেন রাষ্ট্রপতি। তাদের ভিতরেও একটা মানে এইরকম আলোচনা রয়েছে যে কে হচ্ছেন। তো এক্ষেত্রে তাদের ভিতর থেকে বলা হচ্ছে যে তারা যেটা চাচ্ছে যে তাদের যে জ্যেষ্ঠ নেতারা রয়েছেন তাদের ভিতর থেকেই আসুক, যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের ভিতর থেকেই। কিন্তু আপনাকে একটু একটা জিনিস স্মরণ করিয়ে দিই, এখন কিন্তু যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এই আমাদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, উনার নামও আসছেন, এর সাথে আমরা আলতাফ হোসেনের নামও শুনতে পাই। কিন্তু আপনি বলছিলেন যে সিনিয়ররা চাচ্ছেন যে দলের ভিতর থেকে একজন আসুক, কিন্তু এর মাঝখানে যে আলোচনায় আসছে, আমরা ওই জায়গাটায় যাচ্ছি সিনিয়র নেতাদের যে আমলা থেকে আসতে পারে, একজন নারী আসতে পারে, এরকম কোনো কি তথ্য আছে আপনাদের কাছে? দেখুন, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি।
তো এই যে সিনিয়র নেতাদের যে নাম চলে আসছিল নির্বাচনের পর থেকেই, এদের ভিতরে এখন যেটা আমরা জানতে পারছি আর কি, অনেকে অসুস্থ, হয়তো অসুস্থ জনিত কারণে অনেকের নাম বাদ পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দলের বাহিরেও 2-4 জনের নাম আসছে, যেমন সচিব বা এই ধরনের কারো কারো নাম আসছে। তবে দলের নেতারা যেটা চাচ্ছে, তাদের যেটা ভাষ্য যে দল থেকেই আসুক। তো এই ক্ষেত্রে দলের ভিতরে যারা যারা নেতা রয়েছেন, যারা যারা দলের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন, তারা সবাই চাচ্ছেন যে দলের ভিতর থেকে আসুক। সেক্ষেত্রে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা সবার আগে তার বলছেন। নামটাই আসে। তার আগে আসছে এবং তারা সেটাই চাচ্ছেন যে সে যদি আসে তাহলে দলকে, সে যখন বিপদের সময় দলকে আগলে রেখেছিলেন সেভাবেই সে হয়তো পরবর্তী, সে একজন সজ্জন ব্যক্তি, এটাই তাদের আর কি চাওয়া, যে পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম সাহেবই আসুন। এখন তাকে যদি না দেওয়া হয় তাহলে দলের যারা রয়েছেন নীতি নির্ধারক, তাদের ভিতর থেকে যে কোনো একজনকে দেওয়া হোক, এইটা হচ্ছে দলের নেতাদের চাওয়া। তবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে দলের শীর্ষ নেতা, তাদের শীর্ষ নেতা বলতে তারেক রহমানকেই বোঝায়। তো দলের শীর্ষ নেতা উনি ঠিক করবেন দলের অন্যান্য যে নেতারা রয়েছেন, নীতি নির্ধারক রয়েছেন বা শীর্ষ নেতা রয়েছেন, তাদের সঙ্গে সলা পরামর্শ করে আলোচনা করে কাকে নিয়ে আসা যায়। তো সেইটা সম্ভবত আমরা যেটা জানতে পারলাম যে সেটা হচ্ছে এবং অতি গোপনে। এখন কে হচ্ছেন এটা আলোচনায় আসছে, সবার নাম আসছে, কিন্তু কে হচ্ছেন এটা এখনো আসলে বলাটা মুশকিল। ওইখান থেকেই ঠিক হবে যে তারা কাকে সিলেক্ট করবেন, কাকে বসাবেন, সেটা ওখান থেকেই ঠিক হবে। তো এই পর্যন্তই হয়তো এইভাবেই এখন আলোচনা চলবে, কে হচ্ছেন, কে আসছেন। মির্জা ফখরুল আলমগীর সাহেব আসছেন, না ডক্টর খন্দকার মোশাররফ আসছেন, না দলের বাহির থেকে কাউকে আনা হচ্ছে। এখন এটা একটু ধূম্রজালের মতো, একটু ধোঁয়াশার মতো কাটছে আর কি। কিন্তু যদি আমি বলি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা আপনি বলছিলেন, যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি এই দেশের প্রেসিডেন্ট হয়, তাহলে কি আপনার মনে হয় না যে যেমন দলীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সারা দেশের মানুষের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে এক ধরনের তার প্রতি যে শ্রদ্ধাবোধ আছে, যেমন ধরেন দল মত নির্বিশেষে এক ধরনের তার প্রতি শ্রদ্ধাবোধ আছে, দলের প্রতি মানুষের তো আছে, কর্মীদের তো আছেই। এই যে মির্জা ফখরুল ইসলাম, আপনি সব দীর্ঘ সময় ধরে সাংবাদিকতার সাথে ওনার হাজার হাজার অ্যাসাইনমেন্ট কভার করেছেন, তো আপনার কেন মনে হয় যে মির্জা ফখরুল ইসলামকেই দরকার? যদি আপনাকে বলি, দেখুন, বিএনপিতে সজ্জন কয়েকজন ব্যক্তির ভিতরে, হাতে গোনা ব্যক্তির ভিতরে উনি একজন। মূলত উনি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। দলটাকে হাসিনা সরকারের আমলে বিগত যে দীর্ঘদিন যে সংগ্রাম যেটা করা হয়েছে, দীর্ঘ 17 বছর, এই 17 বছর উনি দলকে যেভাবে আগলে রেখেছেন, দলের ভাঙ্গন ঠেকিয়েছেন, তারপরে সামনে যে আন্দোলনগুলো উনি চালিয়ে নিয়ে গেছেন। তারেক রহমান তো দেশের বাইরে ছিলেন, মূলত দেশে থেকে তো ওনারাই দলটাকে চালিয়েছেন। তো সেই ক্ষেত্রে দলের প্রতিটা নেতার কাছে উনি বেশ পপুলার। আর ওনার যে সততা, রাজনীতিতে যে বলিষ্ঠ ভূমিকা এবং যে সঠিক নেতৃত্ব, যার কারণে উনি দেশবাসীর কাছেও যথেষ্ট উনি জনপ্রিয়। তো যার কারণেই দল, এবং উনি যদি রাষ্ট্রপতি হয় তাহলে দলের নেতা এবং দেশবাসী সবাই মনে হয় খুশি হবে আর কি। আরেকটা বিষয়, যেমন ধরেন আপনি যখন বলছিলেন যে উনি যদি হয় খুশি হবেন, কিন্তু আপনার কি মনে আছে যে এই যে তত্ত্বাবধায়ক সরকার, মানে যেটা হলো গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন এই সময়টাও কিন্তু বিএনপি বড় ধরনের যুদ্ধ ফেস করছে কাদের সাথে? এই যে যুগপৎ আন্দোলনে যারা ছিল, বিশেষ করে ছাত্র যারা এনসিপি নেতৃবৃন্দ, তাদের সাথে কিন্তু এক ধরনের ফাইট হয়েছে, নানা ধরনের, সেটা কথার ফাইট হোক, নানা অ্যাঙ্গেল থেকে। সেই জায়গায় কিন্তু এই জায়গায় সবচেয়ে ভালো ভূমিকা কার ছিল আপনার মনে হয়? দেখেন, রাজনীতি করতে গেলে গণতান্ত্রিক যে পন্থা চলে আসে যখন, বিশেষ করে ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে আমরা কিন্তু গণতান্ত্রিক একটা পথে হাঁটা শুরু করে দিয়েছিলাম আমাদের দেশ। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভিতর আলোচনা সমালোচনা এটা হবেই। এটা এনসিপি বলেন, জামায়াতে ইসলাম বলেন, আর বিএনপি বলেন। আর এটা না করলে তো আসলে গণতন্ত্র থাকবে না। তো গণতন্ত্রের একটা সৌন্দর্যই হচ্ছে একে অপরের দোষ ত্রুটিগুলো তুলে ধরবে। তো সেটাই হয়েছে বিগত সময়গুলোতে, নির্বাচনের পূর্ব পর্যন্ত হয়েছে, এখনো হচ্ছে। তো সেই ক্ষেত্রে এনসিপি বা অন্যান্য একে তো আলোচনা, এগুলো তো সমালোচনা আলোচনা, এটা তো হবে। তখন আসলে অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচনের দিকেই সবাই ঝুঁকেছিল, নির্বাচনটা হবে কি হবে না। শেষের দিকে একটা অনিশ্চিতের একটা দোলাচলও ছিল। তারপরও যেহেতু নির্বাচন হয়েছে, যেহেতু
তো এই ক্ষেত্রে যে গণতন্ত্রের পথে হাঁটার পথে এটা হবেই, সমালোচনা আলোচনা এটা হবেই, এবং সেক্ষেত্রে যেহেতু সে দলের মহাসচিব, তাকে তো সামলাতে হয় সবকিছু, সেই সামলিয়েছে। আপনি বলছিলেন যে মির্জা ফখরুল কেন গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষের কাছে কেন গ্রহণযোগ্য, উনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। এর বাইরেও অনেক নেতা আছেন, নজরুল ইসলাম আছেন, আপনার খন্দকার মোশাররফ আছেন। এখন যদি আমরা বলি যে স্পিকার হাফিজউদ্দিন সাহেব যখন সংসদ চালাতে গেলেন, তখন কিন্তু তাকেও মানুষ পছন্দ করেছেন, বিশেষ করে সমস্ত সংসদ সদস্যরাও। বাইরে থেকে যখন আমরা সংসদ দেখছি, আমাদের কাছে মনে হচ্ছে যে উনি সুন্দরভাবে পরিচালনা করছেন। এই জায়গায় আপনি কিন্তু আমরা একটা সাম্প্রতিক সময়ে একটি অনুষ্ঠান দেখছিলাম, সেখানে একজন বিজ্ঞ রাজনীতিবিদ বলছিলেন যে বিএনপি সঠিক পথে নাই, বিএনপি সঠিক পথে নাই। কেন নাই? যে আপনি বলছিলেন না, দল চালাতে গেলে সমালোচনা হবে, দল চালাতে গেলে সমালোচনা হবে, কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। সেই জায়গায় এই সমালোচনাগুলো যদি বিএনপি এই সমালোচনাগুলো নিয়েই পড়ে থাকে, তাহলে পরে দেশ এগিয়ে নেওয়া সহজ হবে না। এবং যাকে নিয়ে সমালোচনা তাকেই যদি বাদ দেয়, তাহলে পরে তাকে এই দেশটা চালানো অত সহজ না। আপনার কি মনে হয় যে বিএনপি কি সঠিক পথে আছে? আপনার প্রশ্নের আপনি উত্তর দিয়ে দিয়েছিলেন। এখন তারপরেও আমি বলি, গণতন্ত্রের একটা সৌন্দর্য হচ্ছে সমালোচনা করা। সমালোচনা না থাকলে গণতন্ত্র পরিস্ফুটিত হয় না। তো যাই হোক, সমালোচনা হবে। তো বিএনপি সঠিক পথে আছে কিনা সেটা নির্ধারণ করবে আসলে মানুষ, সাধারণ মানুষ। দেখুন, দীর্ঘদিন একটা আন্দোলনের পরে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা, জেল জুলুম হত্যা নির্যাতন সব সহ্য করে আজকে এই জায়গায় আসছে। তো তারা যখন সরকারে আসছে, ক্ষমতায় আসার পর এই যে 5 মাসে আমরা যেটা দেখছি যে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী নিজে কি করছেন, মানুষের ভিতরে কতটা সাড়া ফেলছে তার কার্যক্রম, সারা দেশ তিনি চষে বেড়াচ্ছেন। খাল খনন, তারপরে কার্ড বিতরণ, ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন কার্ড বিতরণ, সকালে এক অনুষ্ঠানে, বিকালে এক অনুষ্ঠানে, দুপুরে আরেক অনুষ্ঠানে। বাইরে থেকে আবার ঢাকায় আসতেন, ঢাকায় এসে আবার কাজে যোগ দিচ্ছেন। তিনি তার প্রোটোকল ব্যবহার করছেন না, রাস্তা দিয়ে সাধারণ মানুষের মতো হাঁটছেন। তো এগুলোই তো একটা নিদর্শন তারা কোন পথে হাঁটছেন। হ্যাঁ, সরকারে আসার কারণে হয়তো বেশিরভাগ নেতাই হয়তো সরকারে চলে আসছে, যার কারণে দলে কিছুটা ঘাটতি, তবে সেটাও তারা পূরণ করছেন। সামনে হয়তো সম্মেলন করবেন, কাউন্সিলের একটা খসড়া একটা সম্ভাব্য একটা তারিখ তারা বলেছেন যে এই বছরের হয়তো শেষ নাগাদ হতে পারে। সারা দেশে তারা দল গুছাচ্ছেন। তো তারা সঠিক পথে না থাকার তো আমি কিছু দেখি না, কারণ তারা যেভাবে সরকার চালাচ্ছেন, তো এখন পর্যন্ত গণতান্ত্রিক পন্থায় চলছে। সংসদকে তারা, সবচেয়ে বড় জিনিস, সংসদকে তারা কার্যকরী করেছেন। বিরোধী দলকে যতটা মূল্যায়ন করার ততটাই তারা করছেন। আগে তো আমরা দেখতাম যে বিরোধী দল তাদের যে ব্যয় মেটানোর জন্য যে টাকা পয়সা এটা পেতেন না, এখন প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে দিচ্ছেন। তো এই ক্ষেত্রে তো আমার মনে হয় যে একটি গণতান্ত্রিক পথে হাঁটার জন্য যে সঠিক যে বিএনপি, সেটা আমার মনে হয় যে যথাযথ ভূমিকায় পালন করে যাচ্ছেন সব দিক মিলে। কিন্তু আমরা ধরে নিলাম যে বিএনপি সঠিক পথে আছে, আপনার দৃষ্টিকোণ থেকে কি বিরোধী দল কি সেই সঠিক পথটায় আছে? নানা জায়গায় নানা স্ক্যান্ডেলও শোনা যায়, এই বিষয়টা আপনার কি মনে হয়, বিরোধী দলের অবস্থানটা কি? দেখুন, এটা হচ্ছে যে কারো ব্যক্তিগত চরিত্র নিয়ে আসলে কথা বলা ঠিক না। এটা হতে পারে, মানুষ তো আর সব এক না। তাদের যে বিরোধী দলের যে নেতা রয়েছেন, তিনিও তো বলেছেন যে আমরা মানুষ, আমরা ফেরেশতা না, ভুল হতেই পারে। এখন এইটা আসলে ব্যক্তিগত ইমেজ, এটা দিয়ে দল মূল্যায়ন করা যায় না। তবে আমার মনে হচ্ছে বিরোধী যারা রয়েছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে তারা তাদের ভূমিকা পালন করে যাচ্ছেন। সংসদে বা বাহিরে সরকারের যে ভুল ত্রুটিগুলো তারা ধরে দিচ্ছেন, যে সরকার এটা করছে না, ওটা করছে না, বা যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো তারা ধরে রাখছেন বা বলছেন। তো এইভাবেই চলতে থাকলে গণতন্ত্র আমার মনে হয় যে একটা অবস্থানে যাবে আর কি। ধন্যবাদ রাশেদুল কাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে সরকার সঠিক পথে আছে কিনা, কে হতে যাচ্ছেন আমাদের দেশের পরবর্তী রাষ্ট্রপতি। এই বিষয়গুলো নিয়ে আপনাদের নিশ্চয়ই আরও অপেক্ষা করতে হবে। আগামী 3 মাসের মধ্যে নির্ধারিত হবে কে হচ্ছেন রাষ্ট্রপতি। আমরাও প্রত্যাশা রাখি যে গণমানুষ যাকে পছন্দ করে, সাধারণ মানুষ যাকে পছন্দ করে, দলীয় নেতাকর্মীরা যাকে পছন্দ করে, সেই হবে আমাদের দেশের সবচাইতে যোগ্য ব্যক্তি আসবে রাষ্ট্রপতির আসনে, এবং সবার সার্বজন মানুষের শ্রদ্ধেয় ব্যক্তিত্বই আসবে রাষ্ট্রপতির আসনে। সেই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।